চলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়ায় তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে একটু ডিস্টার্ব করতেছি, তোমরা একটু দ্রুত জানায় দাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, একটু দ্রুত জানাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু দ্রুত জানিয়ে দাও। ওকে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওকে, আশা করি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে না। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, এমনকি ক্লাসটা তোমাদের চাইলে প্রাইভেট ব্যাচের যে গ্রুপটা আছে গ্রুপে লিংকটা শেয়ার করে দাও, যেন ক্লাসটা শুরু হয়ে গেছে এটা যেন সবাই জানতে পারে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের ক্লাসে আমরা চেষ্টা করব ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল, যেটা তোমাদের জন্য এই এইচএসসি লেভেলে খুবই প্যারাদায়ক একটা চ্যাপ্টারের মধ্যে অন্যতম একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে আলোচনা করা শুরু করব, যেগুলা তোমাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সেই জিনিসগুলো আমরা একদম এক্সাম্পল সহ কিভাবে তুমি সলভ করবা সেই জিনিসটাও আমরা আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো যদি তুমি আজকের ক্লাসটা এই চ্যাপ্টারটা জীবনেও কোনোদিন না পড়ে থাকো, আজকের ক্লাসটা শুধুমাত্র করতে আসছো যে ভাইয়া বলছে আজকের ক্লাসটা হলো মাস্টার ক্লাস, এই জন্য আমি আজকের ক্লাসটা দেখতে আসছি, যদি তুমি এই চিন্তা ভাবনা করেও আসো যে আজকের ক্লাসটা যদি করি তাহলে কিছু হলেও শিখতে পারবো, অবশ্যই তুমি ঠিক। কারণ আজকের ক্লাসটা যদি তুমি জীবনেও এই চ্যাপ্টারটা না পড়ে থাকো, আজকেই প্রথম ক্লাস করতেছো, তাদের জন্যও আজকের ক্লাসটা খুবই হেল্পফুল হবে। কারণ আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে আলোচনা শুরু করব, এমনকি তোমার পরীক্ষায় কোন ধরনের টাইপ থেকে বেশি কোশ্চেন আসে, কোন টাইপটা তুমি একটু ইগনোর করে যেতে পারবা, কোন টাইপটা তুমি একটু ভালো করে পড়বা, সম্পূর্ণ ডিটেলস গাইডলাইন আজকের ক্লাসে এই চ্যাপ্টারের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো তোমাদের অনেকেরই পরীক্ষা চালু হয়ে গেছে, অনেকের ক্লাসটা পরবর্তীতে দেখবা, যারাই যখনই দেখবা ইনশাআল্লাহ এই একটা ক্লাস করলে তোমার এই চ্যাপ্টারের সম্পূর্ণ বেসিক ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ক্লাসটা হয়তো বা লং টাইম নেওয়ার চিন্তা ভাবনা নিয়ে আসছি, যদি তোমাদের উপস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো আজকের এক ক্লাসে যতক্ষণ সময় লাগুক না কেন আজকের এই এক ক্লাসেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। বাট যদি তোমাদের উপস্থিতি কমা শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু আর এই কাজটা হবে না। সো অনেকেই যুক্ত হয়ে গেছো, সো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা, যেন একটু সময় নিয়ে আজকে ক্লাসে যদি করো তাহলে তোমরা এই চ্যাপ্টারের সম্পূর্ণ ডিটেলস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে জি, আজকে কি চতুর্থ অধ্যায়ের ক্লাস কিনা? জি স্যার, আজকে চতুর্থ অধ্যায়ের ক্লাস। আমরা অলরেডি পূর্বে একটা চ্যাপ্টার শেষ করেছি, সেটা হলো তৃতীয় অধ্যায়ের ক্লাস। একদম বেসিক থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করেছি, যা তোমার লাইফে ইনশাআল্লাহ আর কোনোদিন এই 3 নাম্বার চ্যাপ্টারটা যারা ক্লাসগুলো রেগুলার করছো বা পরবর্তীতে করবা, আর কোনো ক্লাস দেখার সুযোগ নাই, মানে দেখা লাগবে না বা কোনো বইও পড়তে হবে না যদি তুমি ওই 3 নাম্বার চ্যাপ্টারের ক্লাসগুলো করে আসো। আর আজকে আমরা 4 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। সো 4 নাম্বার ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। সো চলো আমরা সময় নষ্ট না করি, ক্লাসটা শুরু করে দেই। আজকের ক্লাসটা আমরা যেহেতু 4 নম্বর অধ্যায়ের উপর পড়বো, সো এই অধ্যায়টা কি আমার জন্য আদৌ গুরুত্বপূর্ণ কিনা, বা এই অধ্যায়ের কোন টপিকসগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, বা কোন টপিকসগুলো আমি একটু ইগনোর করে যেতে পারবো, বা কোন অধ্যায় কোন টপিকসগুলো আমি বাদ দিতে পারবো, সো তুমি সম্পূর্ণ গাইডলাইন আজকের এই ক্লাসেই পাবা। সো আমরা চলো বিগত বছরের অ্যানালাইসিসটা একটু দেখে নেই যে এই চ্যাপ্টার থেকে আসলেই কি কোনো কোশ্চেন আসছে কিনা, বা বিগত বছরে কোন টপিক থেকে বিগত বছরে বেশি কোশ্চেন আসছে সেটা যদি আমরা একটু দেখে আসি। দেখো, আমরা অধ্যায় নাম্বার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল শিখবো ইনশাআল্লাহ। সো আমরা যদি টপিক অ্যানালাইসিসটা দেখি এখানে কি কি টপিকস আছে, আমাদের প্রথম যে টপিকসটা সবার আগে চোখে পড়বে সেই টপিকসটা হলো যে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের স্ট্রাকচার। খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো অনেক বোর্ডে আসছে, অসংখ্য বোর্ডে আসছে, তুমি বোর্ড সংখ্যা দেখলেই তুমি বুঝতে পারবা এটা কিন্তু রানিং বোর্ড। 2025 সাল, 24 সাল, 23 সাল প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন আসতেছে এই টপিকস থেকে। সো এটা বুঝতেই পারতেছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। এরপর আসো HTML ফরম্যাটিং, হেডিং, ইমেজ, লিঙ্ক, টেবিল ইত্যাদি, কম্বাইন, প্রশ্ন, ট্যাগ বিশ্লেষণ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখছো খুবই গুরুত্বপূর্ণ, অসংখ্যবার আসছে পরীক্ষা। দেখো 25, 24, 23, 19 আসতেই আছে, প্রতি বছর আসে প্রশ্ন। সো এই টপিকসগুলো কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অলরেডি কিন্তু অ্যানালাইসিস দেখেই কিন্তু বলতে পারতেছি। স্যার আপনার সাথে রাগ করেছি, আপনি 27 না হয়ে নাকি 26-এর
আচ্ছা, ক্লাসের মধ্যে এইসব টপিক আমরা না টুনি, সেই জিনিসটা জাস্ট ফান ছিল, এছাড়া আর কিছু না। আমার কাছে সকল স্টুডেন্ট, আলিম 26 হোক, আলিম 27 হোক, অথবা দাখিল 26 হোক, অথবা দাখিল 27 হোক, বা পরবর্তী যত স্টুডেন্ট আছে সবাই আমার জন্য আমার প্রিয় স্টুডেন্ট। কিন্তু জাস্ট ওইখান পর্যন্তই রাখো, কেউ রাগ করো না, কেউ মন খারাপ করো না। এখন ক্লাসে মনোযোগ দাও, আমি সবাইকে পছন্দ করি ইনশাল্লাহ। ওকে, তো এখানে আসো, আমরা দেখতেছি অলরেডি প্রথম যে দুইটা টপিক আছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা অসংখ্যবার আসছে, এমনকি প্রতি বছর এই টাইপ থেকে কিন্তু কোশ্চেন আসতেছে। এরপর আসো, এখানে ইমেজ এবং হাইপারলিংক ট্যাগ সম্পর্কে কিছুবার কোশ্চেন আসছে, সো এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট টাইপ। এরপর আসো লিস্ট এবং টেবিল। তুমি দেখো, টেবিলের দিকে তাকিয়ে দেখো না, কতবার আসছে পরীক্ষায়। তোমার কি আমাকে বলে দিতে হবে যে এই টেবিল ট্যাগটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই টেবিল থেকে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি? আমাকে তোমার বলে দিতে হবে না, তুমি এই অ্যানালাইসিস দেখেই বলতে পারবা যে এটা যেহেতু অনেকবার আসছে, দেখো 25 সাল, 19 সাল, 23 সাল, 24 সাল, সব সালে আসছে, তাহলে আমি এখানে দেখেই বলতে পারতেছি যে এই টাইপ থেকে কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। সো একটু মনোযোগ দিয়ে আমাদের আজকের ক্লাসটা করবা। আশা করি তোমাদের সকল গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। যারা জীবনে ওই চ্যাপ্টার পড়ো নাই, আজকে শুরু করতেছো, আশা করি তোমাদের আর কোনো প্যারা নাই এই চ্যাপ্টার নিয়ে। ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। এস ঐশী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর দেখলাম তোমাকে। আচ্ছা, এমডি নাজমুল ইসলাম বলছে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। যদি আজকের ক্লাসটা একদম ঠিকঠাক ভাবে শেষ পর্যন্ত করতে পারো, একদম সবার উপস্থিতি যদি ভালো থাকে, আজকের ক্লাসে আমরা চেষ্টা করবো 4 নম্বর চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে। আর মজার বিষয় হলো, এই একটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের মিনিমাম একটা সৃজনশীল থাকবেই থাকবে। যদি ভাগ্য ভালো হয়, কপাল ভালো হয়, তাহলে দেখা যায় আরেকটা সৃজনশীল আসার সম্ভাবনা থাকে, কিন্তু বাট একটা সৃজনশীল তুমি মাস্ট বি পাবা। সো একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেহেতু, ভালো করে দেখার চেষ্টা করবা। সো আমরা চলো পড়াশোনা শুরু করে দেই। আমরা প্রথমেই দেখতেছি আমাদের এখানে থিওরি টপিক। থিওরি টপিকসটা কি? যে এখান থেকে আমাদের ক এবং খ নাম্বারের কোশ্চেনগুলো আসতে পারে, ক এবং খ নাম্বারের কোশ্চেন। সো ক এবং খ এর জন্য এই টপিকসগুলো আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আমি এটা পাশে লিখে রাখি, ক ও খ এর জন্য, ক এবং খ এর জন্য। সো ক এবং খ এর জন্য এই টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এখান থেকে তুমি কি পড়বা? বই থেকে ওয়েব পেজ, ওয়েব ব্রাউজার, এফটিপি, সার্চ ইঞ্জিন, ওয়েব সার্ভার, ডিএনএস সার্ভার। সো এই যে টপিকসগুলো আমি লিখে দিচ্ছি, এই টপিকসগুলো তুমি কি করবা? বই থেকে একটু ধারণা নিয়ে পড়ে ফেলবা, জাস্ট ক এবং খ এর জন্য। বাট এখানে একটা জিনিস আমাদের প্যারা দেয়, সেটা আমরা অনেকেই বুঝি না, সেটা হলো আইপি অ্যাড্রেস। এই টপিকসটা আমি আমার ক্লাসে আজকে সলভ করে দিব, যেন তোমাদের এই আইপি অ্যাড্রেস নিয়ে আর কোনো প্যারা না হয়। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু আইপি অ্যাড্রেস, যেটা পরীক্ষা অসংখ্যবার আসছে, বাকিগুলোও আসছে, বাট ওইগুলো অল্প, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এগুলো তোমরা কি করবা? বই থেকে পড়ে নিবা। বাট আইপি অ্যাড্রেসের যে টপিকসটা, যেটা পরীক্ষায় বারবার আসে, এই আইপি অ্যাড্রেসের টপিকসটা আমি আজকে ক্লাস দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা একটু সময় নষ্ট না করলে আমরা প্রথমেই শুরু করে দেই আইপি অ্যাড্রেসের রিলেটেড ব্যাপারগুলা। ওকে, আচ্ছা, রাগ করেন না কেউ, হ্যাঁ, ক্লাসে দেখেন। আচ্ছা দেখো, আইপি অ্যাড্রেসটা জিনিসটা কি আসলে? আইপি অ্যাড্রেস জিনিসটা হলো কি, ইন্টারনেটের সংযুক্ত। যেমন ইন্টারনেটের সংযুক্ত জিনিস বলতে কি বোঝা? আমাদের যে মোবাইল ফোন, আমাদের কম্পিউটার বা আমাদের ট্যাব, এগুলো সবই কি ইন্টারনেটের সাথে যুক্ত না? ইন্টারনেটে যুক্ত সকল ডিভাইসগুলোকে একটা নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা একটা কোড দেওয়া হয়। এই কোডটাকে, যেই কোডটার মাধ্যমে আমি ওই ডিভাইসটাকে চিহ্নিত করতে পারবো, এই কোডটা হলো আমাদের কি আইপি অ্যাড্রেস। তো চলো আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। আইপি অ্যাড্রেস থেকে আমাদের কি কি জিনিস মনে রাখা উচিত? যেমন আমি বলতে পারি প্রথমে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ঠিক আছে, আইপি অ্যাড্রেস। তো চলো আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি? পূর্ণরূপটা জানি, এর পূর্ণরূপ, পূর্ণরূপ কেউ কি বলতে পারবা? দেখি কার কার মাথায় আছে। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি? ইন্টারনেট প্রোটোকল। ওকে ওকে, তারপর বলো। আচ্ছা দেখো, লিখে দিচ্ছি, ইন্টারনেট, ইন্টারনেট প্রোটোকল, প্রোটোকল অ্যাড্রেস। ওকে, এখানে লিখে দিই প্রোটোকল অ্যাড্রেস। ওকে, সবাই কি বুঝতে পারছো? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আচ্ছা, এটির কাজটা কি? এটি হলো ডিভাইসকে শনাক্ত করে। এটি কি করে? ইন্টারনেট, ইন্টারনেট সংযুক্ত, সংযুক্ত ডিভাইস, ডিভাইস, ইন্টারনেট সংযুক্ত ডিভাইস বলতে কিন্তু আমি বুঝাচ্ছি কি, ফোন, তারপরে তোমার কম্পিউটার থাকে না, কম্পিউটার, ল্যাপটপ,
ট্যাব, এগুলা যে তুমি ইন্টারনেটের সাথে সংযুক্ত করতেছো, এই ডিভাইসগুলোকে তুমি কি করতে পারবে, এই আইপি অ্যাড্রেস চিহ্নিত করতে পারবে। তো সংযুক্ত ডিভাইস গুলোর নির্দিষ্ট এক ধরনের কোড, ঠিক আছে। ইন্টারনেট সংযুক্ত ডিভাইসগুলোর নির্দিষ্ট এক ধরনের কোড, যার সাহায্যে ডিভাইসগুলোকে শনাক্ত বা চিহ্নিত করা সম্ভব, ঠিক আছে। এটা সহজ উপায় আমি যদি বলে দিই যে আইপি অ্যাড্রেস গুলো কি হয়, ভিন্ন ভিন্ন রকম হয়। প্রত্যেকটা ডিভাইসের জন্য কি এক এক রকম ডিভাইসের আইপি অ্যাড্রেস এক এক রকম হয়। সো এর মাধ্যমে তুমি সহজে চিন্তা করো, তোমার ক্লাসের রোল নাম্বার কি একজনই না। আমরা যখন তোমাকে চিহ্নিত করি, 1 নাম্বার রোলকে চিহ্নিত করি, তাহলে আমরা কি রোল 1 বললে কি 10 জন দাঁড়ায়? 10 জন দাঁড়ায় না, মানে নির্দিষ্ট একজনের আইডেন্টিফিকেশন কি এক এক রকম। সো আমরা ওই আইডেন্টিফিকেশন ধরে যখন ডাক দিই, নক করি, তখন কিন্তু ওই ব্যক্তি দাঁড়ায়, অন্য কেউ কিন্তু আসে না। সো এক একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস কি হয়, এক এক রকম হয়। সো যখন তুমি আইপি অ্যাড্রেস থেকে সার্চ করবা, তখন তুমি কিন্তু ওই ডিভাইসটাকে শনাক্ত করে ফেলতে পারবা খুব সহজে। সো এখান থেকে আমাদের একটা জিনিস আসে, একটা পার্থক্য আসে, যে আইপি অ্যাড্রেস মূলত এখন বর্তমানে 2 প্রকার, একটা হলো IPv4 এবং IPv5। এই সবাই কি বুঝতেছো? IPv4 এবং IPv5। তোমাদের কমেন্ট চলে গেল কোথায়? ওকে, আচ্ছা, সংজ্ঞা না, এটা সংজ্ঞা না, জাস্ট মানে আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা জানতেছি। দেখো, আইপি অ্যাড্রেস মূলত 2 প্রকার। আইপি অ্যাড্রেস কয় প্রকার? 2 প্রকার। আমি এখানে প্রকারভেদটা লিখি, যে প্রকারভেদ। সো প্রকারভেদ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো IPv4 এবং IPv5। সো IPv4 এবং IPv5 বুঝতেছো সবাই? IPv4 এবং IPv5। সো IPv4 এবং IPv5 এর মধ্যে আমরা একটা পার্থক্য শিখি, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো পার্থক্যটা আমি জাস্ট মানে পার্থক্যটা এমন ভাবে দেখাচ্ছি যেন তুমি এই পার্থক্যটার মাধ্যমে তুমি IPv4 এবং IPv5 সম্পর্কে জেনে ফেলতে পারো, ঠিক আছে। এটা হলো মেইন উদ্দেশ্য, এটাই কি মেইন উদ্দেশ্য। সো খেয়াল করো, IPv5 এক নাম্বার টপিকসটা লিখি, এটা হলো IPv4 এবং এটা হলো IPv5, ঠিক আছে। IPv4 এবং IPv5। সো খেয়াল করো, IPv4 এর পূর্ণরূপ কি? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আর এটা কি? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 5। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 5 আমরা পূর্ণরূপটা জেনে নিলাম। এরপরে আসো, এখানে একটা জিনিস আছে, সেটা কি? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 যেটা, এটাতে অক্টেট হিসেবে থাকে 4টা বিট। অক্টেট হিসেবে থাকে কয়টা বিট? 4টা বিট। কয়টা বিট? 4টা বিট। তাহলে এখানে 4টি অক্টেট থাকে। কয়টা? 4টি অক্টেট থাকে। আর এই যে এখানে অক্টেট থাকে 8টি বিট। 8টি অক্টেট থাকে। কয়টা? 8টা। এখন কথা হলো, ভাই অক্টেট জিনিসটা কি? অক্টেট জিনিসটা হলো, দেখো, অক্টেট হলো, অক্টেটকে আমরা বলতে পারি কি বাংলায় অংশ। অক্টেট হলো কি অংশ। দেখবা কি তুমি যে ওয়াইফাই ইউজ করো না, রাউটার ইউজ করো না, দেখবা কি তোমার মাথায় দেখবা কখনো কখনো এরকম লেখা ওঠে যে 102.50.55.44 এরকম থাকে না? সো এইগুলা হলো এক একটা কি অক্টেট, মানে এগুলো হলো এক একটা অংশ। তাহলে এরকম অংশ কয়টা থাকবে? IPv4 এর মধ্যে 4টা এবং IPv5 এর মধ্যে 8টা। এই যে
এখানে যেমন 4টা আছে, বুঝতে পারছো? সো অক্টেট জিনিসটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? অক্টেট জিনিসটা বলো তো, অক্টেটটা কি তোমরা বুঝতে পারছো? অক্টেট মানে কি? অংশ, মানে এরকম অংশগুলা অক্টেট বলে। ক্লিয়ার? সো এবার আসো, এবার আসো, এবার 3 নাম্বার একটা পয়েন্ট, সেটা হলো IPv4 এ, IPv4 এর এই যে অক্টেট গুলোর মাঝখানে দেখো একটা সিম্বল ইউজ করছে না? সেটা কি এখানে যেমন একটা পয়েন্ট ইউজ করছে, এখানে একটা ভিন্ন রকমের অ্যাপ্লাই করবে। সো এটা কি কি হবে দেখো, প্রতিটি অক্টেটকে, প্রতিটি অক্টেটকে, অক্টেটকে পয়েন্ট দ্বারা, পয়েন্ট দ্বারা ভাগ করা হয় বা বিভক্ত করা হয়, ভাগ করা হয়। তাহলে এই যে IPv5 এর মধ্যে কি চিহ্ন ব্যবহৃত হয়? IPv5 এর মধ্যে, ওকে, IPv5 এর প্রতিটি অক্টেটকে, প্রতিটি অক্টেটে ক্লোন দ্বারা, ক্লোন দ্বারা বিভক্ত করা হয়। ঠিক আছে, বুঝতেছো সবাই? আচ্ছা 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 আচ্ছা, তুমি খেয়াল করো, তুমি খেয়াল করো। ওকে, সো এইখানে খেয়াল করো তো, এইখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা প্রতিটি অক্টেটে 4টা অক্টেট থাকে। এই 4টা অক্টেটের মধ্যে প্রতিটি অক্টেটে 4টা বিট থাকবে, প্রতিটি অক্টেটে 4টা বিট, প্রতিটি অক্টেটে 8টা বিট, সরি 8টা বিট থাকবে। তাহলে প্রতিটি অক্টেটে, মনে রাখবা, প্রতিটি অক্টেটে 8 বিট, 8 বিট। ঠিক একইভাবে এখানে তাহলে কি আসবে? প্রতিটি অক্টেটে, অক্টেটে 16 বিট থাকে। বুঝতে পারছি? প্রতিটি অক্টেটে 8 বিট এবং প্রতিটি অক্টেটে 16 বিট থাকে। তোমরা কি ক্লিয়ার হইতেছো? আদৌ কি বুঝতেছো? বলো, আদৌ কি ক্লিয়ার হইছে? ও মাশাআল্লাহ, বলছে আমার ওয়াইফাই IPv6। আচ্ছা, ওকে, তোমরা কি ক্লিয়ার হয়েছো না? আইপি অ্যাড্রেসের এই যে IPv4 এবং IPv5 এর মধ্যে সংখ্যার পার্থক্য করে লিখে দিলাম, তোমাদের অনেকের বই খুঁজে পাইতে কষ্ট হয়ে যায়। সো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো এরপরে চলো, আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে মোটামুটি জানলাম। এবার আসো আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ওয়েব পেজের প্রকারভেদ। ভালো করে মাথায় রেখো পোলাপাইন, এখান থেকে কিন্তু একটা সিকিউ আসে। এই যে প্রকারভেদ গুলো থেকে কিন্তু কি আসে? একটা এমসিকিউ আসে, সরি এমসিকিউ আসে। সো এটা সম্পর্কে তুমি একটু ভালো করে জেনে রাখো, এটা সম্পর্কে ভালো করে একটা জেনে রাখো। দেখো, খেয়াল করো। ওকে, ক্লিয়ার, গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করতেছো। দেখো, ওয়েব পেজের প্রকারভেদ, ওয়েব পেজের প্রকারভেদ। সো ওয়েব পেজের প্রকারভেদ মানে কি? ওয়েব পেজ কয় প্রকার? 3 প্রকার। ওয়েব পেজ কয় প্রকার? 3 প্রকার। একটা হোম পেজ, একটা মেইন সেকশন, একটা সাবসেকশন। মনে করো সাপোজ তুমি আত্মদিসের অনলাইন মাদ্রাসার, আত্মদিস অনলাইন মাদ্রাসার যেই আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যখন তুমি প্রবেশ করো তখন কিন্তু তুমি কি পারো? অনেকগুলা পেজ পাও না? যেমন মেনু সেকশন পাও, কোর্সে এনরোল করতে গেলে একটা পেজ পাও, বা অন্যান্য অনেক কোশ্চেন পাও। সো এটা মূলত কি থাকে? এটা মূলত এইভাবে থাকে। দেখো, তুমি প্রবেশ করার সাথে সাথে এরকম একটা পেজ পাও, ভালো কথা। এখন এই পেজের মধ্যে তুমি যখন একটা ক্লিক করো তখন সেটা কি হয়ে যায়? আরো অনেকগুলা পেজের মধ্যে বিভক্ত যাইতে পারো না? তুমি এই পেজ থেকে কি শুধু এই পেজেই বসে থাকো? না, তুমি তো এই পেজ থেকে কি করতে পারো? আরো অনেকগুলা পেজে মুভ করতে পারো, আরো অনেকগুলা পেজে মুভ করতে পারো। মনে করো আমি 3টা পেজ দিলাম। এখন মনে করো সাপোজ তুমি এই পেজ থেকে কোর্সে এনরোলের পেজে গেছো। এখন কোর্সে এনরোলের পেজের মধ্যে তুমি দেখতেছো কি আরো অনেকগুলা কোর্সের একটা পেজ থাকে না? যে এই কোর্সের মধ্যে ঢুকছি, ঢুকার পর দেখলাম যে এখানে তো অনেকগুলা পেজ আছে, মানে অনেকগুলা কোর্সের পোস্ট করা আছে। তাহলে আমি এটার মধ্যে থেকে আবার এটাতে প্রবেশ করতে পারি। এখান থেকে কি করতে পারি? আমি আবার এটাতে প্রবেশ করতে পারি। পারি, অবশ্যই পারি। সো এখানে খেয়াল করো, খেয়াল করো। সো এবার, এবার আমি যদি একটু মুভটা করে দিই, একটু মুভটা করে দিই সহজে। তো দেখো, এটা হলো হোম পেজ। এখান থেকে তুমি কি করছো? এই যে, সরি, এটা হলো হোম পেজ। এখান থেকে তুমি এখানে যেতে পারতেছো, এখানে যেতে পারতেছো, এখানে যেতে পারতেছো। ভালো কথা, গেছো, ভালো কথা, গেছো। এই যে হোম পেজ থেকে গেছো, এই হোম পেজ, এই পেজ থেকে আবার তুমি কি করতেছো? এই যে শাখা পোশাখা বের করতেছো না? শাখা পোশাখা বের করতেছো না? এই যে শাখা পোশাখা বের করতেছো। সো এখানে আরেকটা দিয়ে দিই, একটু খারাপ দেখা যাবে। ওকে, এই যে শাখা পোশাখা বের করছো। সো তোমার জিনিসটা কি? এই যে একটা মেন পেজ, এটা কি মেন পেজ বা হোম পেজ যেটা আমরা বলি। সো এখানে মাথায় রাখবা, এখানে মাথায় রাখবা
এই যে এই অংশটা, যেটা এই অংশটা, এই অংশটা হলো হোম পেজ, মানে তুমি প্রবেশ করেই যে পেজটা পাইতেছো সেটা কি হোম পেজ। তাহলে এই পেজটাকে আমরা কি বলবো, হোম পেজ। সো এই হোম পেজের পরে যে ঘরটা পাইতেছো না, যেগুলা এই হোম পেজের সাথে সরাসরি যুক্ত, দেখো তো এই যে মাঝখানে যে বক্সগুলো আছে, এই বক্সগুলোকে একটা পেজ চিন্তা করো। যেমন আমি যদি বলি এটা এই 1 নাম্বার পেজ থেকে আমি এই 2-এ যেতে পারি, 3-এ যেতে পারি, 4-এ যেতে পারি। 1 নাম্বার পেজ থেকে 2-এ যেতে পারি, 3-এও যেতে পারি, 4-এও যেতে পারি, মানে হোম পেজের সাথে সরাসরি কানেকশন। সরাসরি কানেকশন এই 1 নাম্বার পেজ থেকে যে আমি 2-এ, 3-এ, 4-এ যেতে পারি, সরাসরি কানেকশন হোম পেজের সাথে, তাদেরকে আমরা বলি মেইন সেকশন। তাদেরকে আমরা কি বলি, মেইন সেকশন। তাহলে তাদেরকে এই যে এই পেজটাকে, এই যে 3টাকে একত্রে আমরা বলতে পারি মেইন সেকশন। দেখো একটা ওয়েব পেজকে 3টা ভাগে বিভক্ত করে, একটা হলো হোম পেজ, একটা মেইন সেকশন এবং আরেকটা হলো সাব সেকশন। সো হোম পেজ কি, আমরা প্রবেশ করেই যে পেজটা পাই সেটাকে আমরা বলি কি হোম পেজ। এখন হোম পেজের সাথে সরাসরি যেই পেজগুলো কানেকশন থাকে সেগুলোকে আমরা বলি মেইন সেকশন। এখন তুমি মনে করো একটা পেজে প্রবেশ করছো, হোম পেজ থেকে একটা পেজে গেছো, ওইখান থেকে তুমি আরো কি পাইতেছো, 3টা পেজ পাইতেছো। সে এই পেজগুলো হলো এই হোম পেজের বা এই মেইন সেকশনের শাখা প্রশাখা। এই শাখা প্রশাখাগুলোকে আমরা বলবো কি, এই শাখা প্রশাখাগুলোকে আমরা বলবো, এই শাখা প্রশাখাগুলোকে আমরা বলবো কি, যে সাব সেকশন। সাব সেকশন। সো এখানে আরো অনেক থাকতে পারে, আরো অনেক শাখা প্রশাখা থাকতে পারে, সবগুলোকে আমরা বলবো কি সাব সেকশন। শুধুমাত্র মনে রাখবা যেই পেজটা তুমি ঢুকলেই পাইতেছো সেটা হলো হোম পেজ। এরপরে এই পেজের সাথে, এই যে হোম পেজের সাথে সরাসরি যে পেজগুলো কানেকশন থাকবে, সরাসরি যে পেজগুলো কানেকশন থাকবে সেগুলোকে আমরা বলবো মেইন সেকশন। এরপরে এই মেইন সেকশন থেকে যদি 10, 12, 50, 1 লাখ পেজও বের হয়, সবগুলোকে আমরা বলবো কি সাব সেকশন বা শাখা প্রশাখা। ক্লিয়ার সবার? এই এটা ক্লিয়ার কিনা বল, এটা ক্লিয়ার কিনা তোদের বল, দ্রুত দ্রুত। ওকে, হাবিবুর রহমান বলছে একটু বুঝতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি। দেখো একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজকে 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 3টা ভাগে। প্রথম একটা ভাগ হলো হোম পেজ, দ্বিতীয় ভাগটাকে বলি মেইন সেকশন, তৃতীয় ভাগটাকে বলে সাব সেকশন। তুমি মনে করো একটা ওয়েবসাইটে ঢুকছো, ঢুকার পরে তুমি একটা পেজ দেখো, ওই পেজটা হলো হোম পেজ। ওই পেজটা কি বলে? হোম পেজ বলে। এখন এই হোম পেজে ঢুকে কি তুমি বসে থাকো? এরপরে তুমি অন্যান্য জায়গায় ঢুকতে পারো না? তুমি কোর্স ইনরোলের মধ্যে ঢুকতে পারো, তুমি কন্টাক্টের মধ্যে যাইতে পারো। সো এই যে হোম পেজের সাথে সরাসরি যে পেজগুলোকে কানেকশন করা হয় সেগুলোকে বলে মেইন সেকশন, এবং এই মেইন সেকশন থেকে যত শাখা প্রশাখা বের হয় সেগুলোকে বলা হয় সাব সেকশন। সহজ ভাষায় শেষ। ক্লিয়ার সবাই? রাই ক্লিয়ার সবাই? ওকে, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা দেখো একদম শেষ পর্যন্ত দেখতে চাই। ক্লিয়ার না সবার? ওকে, এবার আসো আমরা একটু পরে যাই। এবার আসো ওয়েবসাইট যে পড়ি, এই ওয়েবসাইটের কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদটা কি? ওয়েবসাইট 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। এখন কথা হলো ভাই স্ট্যাটিক ওয়েবসাইটটা কি আর ডাইনামিক ওয়েবসাইটটা কি? খুব সহজ কথা। দেখো স্ট্যাটিক ওয়েবসাইটটা বলতে বোঝায় কি ওল্ড ভার্সন, মানে বানাইছে সারা জীবন, মনে করো 1990 সালে বানাইছে, এটা আর কোনোভাবে চেঞ্জ করতে পারে নাই। আর ডাইনামিকটা কি প্রতিদিন আপডেট করতেছে, প্রতিদিন আপডেট করতেছে। যেমন দেখো এটা একটু সংজ্ঞাটা পড়ি। স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি, যে সকল ওয়েব পেজ পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে। মনে করো সাপোজ তুমি মনে করো মন চাইছে আজকে একটা ওয়েবসাইট তৈরি করছো এমন একটা ওয়েবসাইট তৈরি করছো যেই ওয়েবসাইটটা আজকে যা লিখছো এটা আর কোনোদিন চেঞ্জ করতে পারো নাই, মানে চেঞ্জ করার কোনো সিস্টেম নাই। সো যা লিখে একটা ওয়েবসাইট তুমি কি করছো, তৈরি করে ফেলছো, তাকে আমরা কি বলি? স্ট্যাটিক ওয়েবসাইট বলি। এই সকল পেজ নিয়ে তৈরি ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, মানে আপডেট করা যাবে না। সো এটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। এবার আসো ডাইনামিক ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে এবং পরিবর্তিত তথ্য প্রদর্শন করে তাকে ডাইনামিক ওয়েব পেজ বলে। যেমন কি তুমি সাপোজ আত্মাদিসের অনলাইন যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটা কিন্তু তোমার কি অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট। কেন? কারণ ওইখানে কিন্তু তুমি প্রতিনিয়ত আপডেট পাইতেছো, প্রতিনিয়ত কিন্তু কোর্সের আপডেট পাইতেছো, কোর্সের মূল্য ট্রান্সফার হইতেছে, তোমার ডিসকাউন্ট হইতেছে, সব নোটিফিকেশন পাইতেছো না বা নোটিশ পাইতেছো না। সো এটা কি প্রতিনিয়ত আপডেট করা হইতেছে। সো আমাদের যে পেজটা, আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট, বুঝতেছো? আমরা কিন্তু ওল্ড ভার্সন না, আমরা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট চালাচ্ছি, মানে কি আমরা ওল্ড ভার্সন না। ক্লিয়ার? ওকে, সো এবার খেয়াল করো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট বুঝতে পারছো? স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি, যেগুলো পরিবর্তন করা যাবে না, একবার তথ্য দিয়ে বানাইছো, এই তথ্যগুলো কোনোভাবেই আর চেঞ্জ করতে পারবা না। আর ডাইনামিকটা কি, প্রতিনিয়ত তুমি আপডেট করতে পারতেছো। সো এটা হলো ডাইনামিক ওয়েবসাইট। ক্লিয়ার কথা? ক্লিয়ার 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 কিনা বলো দ্রুত। এই নূর ফাতিহা, আজকে মনে নতুন দেখলাম নূর ফাতিহা।
হ্যাঁ, এই প্রথম মনে হয় ক্লাসে দেখলাম। হ্যাঁ, একজনকে ক্লাসে পাইলাম, নূর ফাতেহা। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ। এমডি নাজমুল ইসলাম খুব সুন্দর করে লিখে দিয়েছে সবকিছু। গুড, গুড। দেখো, এটা বুঝতে পারছো? স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত 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 দ্রুত। ওকে, আজকের ক্লাসে আজকেই মুখস্থ করে দিব। হ্যাঁ, ওকে। সো এখানে একটা জিনিস মনে রাখবা তোমরা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখো, ক্লিয়ার। অনেকেই বলতেছো ক্লিয়ার। আচ্ছা, এবার আসো এখান থেকে। তোমরা এই স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষার জন্য দুইটা জিনিস মনে রাখবা। স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করার উপায়। এই উপায়টা কি করবা? একটু পড়ে রাখবা। হ্যাঁ, কখনো কখনো থিওরির জন্য আইসা পড়ে, কখনো কখনো থিওরির জন্য এসে পড়ে। সো স্ট্যাটিক ওয়েবসাইটকে তুমি কিভাবে ডাইনামিক ওয়েবসাইট বানাবা, এই ওয়েবসাইটের রূপান্তরটা তুমি একটু ভালো করে জেনে রাখার চেষ্টা করবা। সো আমরা অলরেডি বুঝতে পারছি স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আসলে আমরা আশা করি খুব ভালোভাবে লিখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসো ওয়েবসাইট কাঠামো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কোথায়? সিকিউর জন্য। কোথায় দেখছো ভাই? একদম প্রথম ক্লাসে দেখে আসতে, একদম প্রথমে স্লাইডে একটু যাই, প্রথম স্লাইড অ্যানালাইসিসে যাই। এই অ্যানালাইসিস দিকে তাকাও। ওয়েবসাইট স্ট্রাকচার দেখো কতবার আসছে পরীক্ষা, কতবার আসছে। সো এই টপিকসটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলো এই টপিকসটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। সো স্ট্যাটিক ওয়েবসাইট, ওকে, গেল, কোথায় গেল হারিয়া? দেখো, এই যে ওয়েবসাইট কাঠামো, সো এটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট অনেক অনেক অনেক। সো এই টপিকটা কি সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এবার আসো ওয়েবসাইট কাঠামো। এখন ওয়েবসাইট কাঠামো কি? যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে আমরা কি বলি? ওয়েবসাইটের কাঠামো বলি। আমি ওয়েবসাইট বানাতে পারি। আসেন, আমি আসলে তো পরে এরা না আসেন, আপনাকে খুঁজতেছে। আমার ক্লাস করবে না অলরেডি বলতেছে। আমি নাকি রাখি 26-এর পক্ষে চান্সি। অবশ্যই, এটাই তো, আমি আপনার সাথে নাই। তোমরা কি ক্লাস করি না, সবাই চলে যাও। না, তোমরা থাকো। স্যাররা এত কষ্ট করে, স্যার এত তোমাদেরকে এত ভালো একটা ইয়া দিচ্ছে, তোমরা যদি ক্লাস না করো কেমন থাকে? একটু আসেন, তুমি ঠিক করি। স্কুল লম্বা তো। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা মাত্র 10 জন ক্লাস করতেছো। এত সুন্দর একটা ক্লাস, স্যারের লং টাইম ক্লাস। আমার ক্লাসই করে না পোলাবেন, পারেই না তো পড়াইতে ভালো করে, এই জন্য পোলাবেন ক্লাসই আসে না। খুবই দুঃখের বিষয়। দাখিল 26-এর পক্ষে টানটানি করো, এই জন্য স্টুডেন্ট তো সবাই আমার জন্য পছন্দ করে, ওটা গল্পের মাধ্যমে ছিল। আচ্ছা, যাই হোক, তোমরা ক্লাস করো। স্যারে তো তোমাদেরকে এক ক্লাসে HTML দিয়ে দিচ্ছে। যদি এখন হয়তো তোমরা অনেকে পরীক্ষার জন্য ক্লাস করতে পারতেছো না, পরে অন্তত ক্লাসটা করে একটা রিভিউ দিবা, ঠিক আছে? 10 জন ক্লাস করতেছে। আমি যদি 10 জন, এই যে এখানে 10 জন দেখতেছি, স্যার নাম দিবেন আমারে, বুঝছেন? 10 জনের নাম দিবেন আমারে। এই 10 জন যদি এই আজকের ক্লাসের রিভিউ না দাও, তো দেখো 10 জনের খবর আমি কি করি। সবার থেকে একদম জরিমানা আদায় করে রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি চলে যাবো। আচ্ছা, পরীক্ষা আছে না, শুনবা লাগছে। আচ্ছা, ওয়েবসাইট কাঠামো। এবার আসেন, আপনারা তো আমার ক্লাস এমনিতেই করেন না, কারণ তেমন ভালো করে পড়াইতে পারি না হয়তো বা। সো দেখা যায় ক্লাসে স্টুডেন্টই খুঁজে পাই না, খুব কষ্ট হয়, স্টুডেন্ট আসে না দেখা। সো এই জিনিসটা খুবই মানে বাজে ফিল হয় যে আপনারা ক্লাসে আসতেছেন না, বা আলিম ছাত্রী অনেকে বলে না যে আলিম 27 আমরা পছন্দ করে না, ভালো আসে না। সো এই জিনিসটা এরকম না। আমার কাছে সকল স্টুডেন্টই আমার কাছে পছন্দের স্টুডেন্ট। সকল স্টুডেন্টকে আমি ভালোবাসি, সকল স্টুডেন্টের জন্যই দোয়া থাকে। বাট আলিম 27-এর ক্লাসগুলোতে কি হয়, আমার ক্লাসটা রাতে 10টার দিকে থাকে। সো 10টার দিকে থাকার কারণে অনেক স্টুডেন্ট দেখা যায় আমার ক্লাসে থাকেই না। দেখা যায় কখনো কখনো ক্লাসে খুব অল্প কিছু স্টুডেন্ট থাকে। সো জিনিসটা খুবই মানে হতাশাজনক কাজ করে আমার জন্য। সো তোমরা যারা এই যে ক্লাস করতেছো 10 জন, চেষ্টা করো যে একদম বিগত ক্লাসগুলো করে আসতে। আর অবশ্যই তোমাদের যে বন্ধুরা এখনো ক্লাসে অ্যাটেন্ড করে না, সো এই জন্য অবশ্যই ক্লাসে একটা রিভিউ দিও যে স্যার খারাপ করায়, এটাই বললো, এটাই কমেন্টে জানাও যে স্যার খারাপ করায়, ঠিক আছে? ওকে, সো আসো ক্লাসে যাই আমরা। ওয়েবসাইট কাঠামো,
ওয়েবসাইট কাঠামোতে চলো আবার প্রথমে থেকে শুরু করি। যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয়, মানে মেইন কথা হলো তুমি যে একটা ওয়েবসাইটে ঢুকো, ওয়েবসাইটের মধ্যে কি থাকে, সব কিছু থাকে না, সব কিছু থাকে না। তুমি একটা মনে করো আত্মদিস অনলাইন মাদ্রাসার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যখন তুমি প্রবেশ করো, এই ওয়েবসাইটের মধ্যে তুমি কিভাবে কোর্স কিনবা, কিভাবে কোর্সের মধ্যে কি কি আছে, একটা কোর্সে এনরোল করার পূর্বে তুমি কোর্সের মধ্যে কি কি পাবা, বা কয়টা ক্লাস হবে, কি কি দেয়া হবে, তোমাকে লেকচার শিট দেওয়া হবে কিনা, বা কখন ক্লাস হবে, ক্লাস রুটিন দেওয়া হবে কিনা, সকল কিছু আপডেট পাচ্ছ না। কিভাবে তুমি কোর্সে এনরোল করবা, কিভাবে তুমি পেমেন্ট করবা, বা কিভাবে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কোনো নোটিশ আছে কিনা, বা তুমি কিভাবে অফিসিয়াল ভাবে যোগাযোগ করবা, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা। তো এই যে সকল আপডেট গুলা তুমি কি পাও, একটা ওয়েবসাইটের মধ্যে পাও না। এই যে ওয়েবসাইটের কাঠামোতে, যে কাঠামোতে একটা ওয়েবসাইটের সকল তথ্য বিষয়বস্তু একটা ডিজাইন করে তৈরি করা হয় না, এই ডিজাইন করাটাকে আমরা কি বলবো, ওয়েবসাইট কাঠামো বলবো। এখন এই ওয়েবসাইট গুলা 4 রকমের ডিজাইন হয়। কয় রকমের ডিজাইন হয়? 4 রকমের। যেমন কি ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামোকে কয় ভাগে বিভক্ত করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা সেটা হলো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। 2 নাম্বার যে ভাগটা নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। 3 নাম্বারটা হলো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, এবং হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। সো এবার আসো ওকে। আচ্ছা, হাবিবুর রহমান স্যার, তখন তো ঘুমিয়ে পড়ি 10টার দিকে, তাই মাঝে মাঝে থাকতে পারি না। আচ্ছা, এটা খুবই দুঃখজনক যে যদি পছন্দের মানুষ থাকে তাহলে অবশ্যই তো রাতে 10টা বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, কোনো ব্যাপার না, অবশ্যই ক্লাসে থাকা উচিত ছিল। বাট আমি ওই জায়গাটা হয়তো বা নিতে পারি নাই আপনাদের, এই জন্য আমার ক্লাসে স্টুডেন্ট কম থাকে। সো চেষ্টা করব, আপনারাও চেষ্টা করেন যে ক্লাসে থাকতে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো এবার আসো লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো জিনিসটা কি। আমরা তো 4টা কাঠামো জানি, এখন 4টা কাঠামো কেমন হয়, যে কোন কাঠামোটা দেখতে কেমন হয়, সো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। সো প্রথম যে কাঠামোটা আছে সেটা হলো লিনিয়ার কাঠামো। প্রথম যে কাঠামোটা সেটা হলো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। এই কাঠামোটা খুবই সুন্দর। দেখো, কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে সংযুক্ত করার কাঠামোকে কি বলা হয়? লিনিয়ার কাঠামো। এই জিনিসটা দেখো একটু কেমন থাকে। এই যে একটা পেজ, এই যে আরেকটা পেজ, এই যে আরেকটা পেজ, এই যে আরেকটা পেজ, এই যে 4টা পেজ দিলাম। সো এটা কেমন থাকে? এটা হলো অনেকটা এইরকম থাকে, যে এটা হলো প্রথম পেজ মনে করো, এই প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে গেল, দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজে, তৃতীয় পেজ থেকে চতুর্থ পেজে, এবং কি এই যে এটা হলো প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয়, চতুর্থ পেজ। সো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোটা কেমন হয়, যে প্রথম পেজ থেকে তুমি দ্বিতীয় পেজে যেতে পারবা, প্রথম পেজ থেকে তুমি তৃতীয় পেজে যাইতে পারবা না। তুমি দেখো, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, বা তুমি মনে করো এইখান থেকে আবার এইখানে আসতেছো, কোনো ব্যাপার না, এগুলা করা যাবে। বাট একটা কাজ করা যাবে না, তুমি প্রথম থেকে চাইলেই তুমি তৃতীয় পেজে যাইতে পারবা না। সো ক্রমানুসারে যাইতে হবে, ক্রমানুসারে যাইতে হবে। এখন পরীক্ষা হলে তুমি বুঝবা কেমনে, এটা কিন্তু যাওয়া পসিবল না, এটা কিন্তু যাওয়া পসিবল না। সো প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে যাইতে পারবা, দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজে যেতে পারবা, তৃতীয় পেজ থেকে চতুর্থ পেজে যাইতে পারবা। বাট প্রথম পেজ থেকে তুমি চাইলেই লাভ দিয়ে তৃতীয় পেজে যাওয়ার কোনো সুযোগ নাই। সো এটা তুমি বুঝবা কেমনে, পরীক্ষায় যে তোমার এই কাঠামোটাই উল্লেখ করছে বা এই কাঠামোর কথা তোমাকে প্রশ্নে বলতেছে, এটা তুমি কিভাবে বুঝবা? তুমি প্রথমে একটা জিনিস মনে রাখবা, কোশ্চেনে যদি ধারাবাহিক কথা থাকে, কি থাকে? ধারাবাহিক কথা থাকে, মানে পেজগুলো মনে করো আছে ধারাবাহিক ভাবে। সো ধারাবাহিক কথা থাকলে তুমি বুঝবা কি, যে এটা লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোটা মিন করছে। দ্বিতীয়টা হলো কি, একের পর এক। যদি কোশ্চেনে বলা থাকে একের পর এক, মানে একের পর একটা পেজ, মানে 1 2 3 4, একটার পর একটা পেজ। সো তুমি চাইলে 1 থেকে 3-এ যেতে পারবে না, 1 থেকে 4-এ যেতে পারবে না, বা 2 থেকে 4-এ যেতে পারবে না, এটা সম্ভব না। সো এই কথাগুলো যখন তুমি দেখবা প্রশ্নে, তখন তুমি বুঝবা যে এই পেজটা কি বলছে, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো বলছে। সো এই যে কাঠামোগুলো, এই কাঠামোগুলো থেকে তোমাদের দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস যে নোট করে রাখি, যে প্রথম যে কথাটা সেটা হলো এই প্রত্যেকটা কাঠামোর বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা এই সম্পর্কে জেনে রাখার চেষ্টা করবা থিওরির জন্য। ঠিক আছে, এই জিনিসগুলা অবশ্যই থিওরি আকারে জেনে রাখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো, সো তুমি দেখো ধারাবাহিক, একের পর এক, তো এই জিনিসটা কি লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। সিকোয়েন্স মানে কি, একটার পর একটা থাকবে। যদি এইরকম ভাবে থাকে তাহলে সেই কাঠামোটা কি আমাদের লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। এবার চলো আমরা
দুই নাম্বার যে কাঠামো আছে সেটা হলো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো বলতে কি বোঝায়? যেমন দেখো, এই যে আমি বলি, দেখো যে ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজ পরস্পরের সাথে যুক্ত থাকে, পরস্পরের সাথে পরস্পরটা যুক্ত থাকে। মনে করো সাপোজ তোমার কাছে 4টা পেজ আছে। কয়টা পেজ? 4টা পেজ। এই যে 1টা 2টা, এই যে 3টা, এই যে 4টা। সো এটা কি হয় যে এটা হলো 1 নাম্বার পেজ মনে করো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। প্রত্যেকটা পেজের সাথে কি থাকবে? কানেকশন থাকবে। যেমন আমি বলতে পারি এই পেজটার সাথে এই পেজটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, আবার এটার সাথে এটারও কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে। প্রত্যেকের সাথে কি হবে? কানেকশন থাকবে। সো এই পেজটাগুলো আমরা কি বলবো? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো বলবো। সো এই পেজগুলোকে আমরা কি বলবো, বা এই ওয়েবসাইটগুলোকে আমরা কি বলবো? লিঙ্ক নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। ক্লিয়ার? ওকে। সো আমরা কি করলাম, সিকোয়েন্স যে কাঠামোটা, এই কাঠামোতে দেখলাম কি একটা পেজের পরে একটা পেজ, মানে পরপর পেজ আছে। বাট এই পেজগুলোতে কি হয়, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কানেকশন থাকে। আর প্রত্যেকটা পেজের সাথে যখন কানেকশন থাকে তখন এই পেজগুলোকে আমরা কি বলবো? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো বলবো। এবার আসো ট্রি বা হায়ারার্কিক্যাল। ওকে, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। সো এই কাঠামোটা কি হবে? যেমন দেখো, যে ওয়েবসাইট কাঠামোতে ওয়েব পেজ গুলো শাখা প্রশাখায় বিভিন্ন স্তরে সাজানো থাকবে। যেমন কি, যেমন মনে করো সাপোজ এই যে একটা ওয়েবসাইট, সরি এই একটা পেজ, এই যে একটা পেজ, এই পেজ থেকে আমাদের এই যে আরেকটা পেজ বের হয়েছে, এই পেজটা থেকে মনে করো, ওকে, এই পেজটা থেকে আরেকটা পেজ বের হয়েছে, এই পেজটা থেকে আরেকটা পেজ বের হয়েছে, এখান থেকে মনে করো এটা বের হয়েছে, এখান থেকে মনে করো, সরি, ওকে 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 ওকে। তো দেখো শাখা প্রশাখা বের হবে। মেন কথা হলো কি, শাখা প্রশাখা বের হবে। ওকে, এই যে দিলাম। সো এখানে খেয়াল করো, এই যে একটা পেজ, সরি এটা ডিলিট করে দিই। ওকে, এটা ডিলিট করে দিই। দেখো এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা আসছে, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা আসছে, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা আসছে, আবার এখান থেকে শাখা প্রশাখা বের হয়েছে। এই শাখা প্রশাখাও যেই পেজগুলোতে বের হয় সেগুলো আমরা বলি ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। সো এই পেজটাই কিন্তু বা এই কাঠামোটাই কিন্তু আমাদের বর্তমানে বহুল ব্যবহৃত, এই কাঠামোটাই কি বহুল ব্যবহৃত কাঠামো, বহুল ব্যবহৃত কাঠামো। ঠিক আছে, বহুল ব্যবহৃত কাঠামো মানে একটা পেজ থেকে অসংখ্য পেজে যাওয়ার সুযোগ সুবিধা আছে। সো এই পেজগুলোকে আমরা কি বলবো? ওকে ওকে, গুড। হ্যাঁ, এগুলা চতুর্থ অধ্যায়ের ভাইয়া, চতুর্থ অধ্যায়। আমরা 3 নম্বর অধ্যায় অলরেডি শেষ করে ফেলছি। জি, ওকে। সো এবার খেয়াল করো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামোটা কি? কম্বিনেশন কাঠামো বলতে কি বোঝায়? যে তুমি তো অলরেডি 3টা কাঠামো পড়ছো, বা দুই বা একাধিক, বা এক বা একাধিক, বা দুই বা ততোধিক, যেটা বলে আমরা দুই বা ততোধিক কাঠামোর সংযুক্ত হয়ে একটা কাঠামো তৈরি করে, সেটাকে আমরা বলি কি? হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বা মিক্স কাঠামো। সো এটা আমরা কি বলতেছি? মনে করো সাপোজ একটা কাঠামো আছে এরকম, মনে করো সাপোজ এই যে এই কাঠামোটা, খেয়াল করো, এই যে মনে করো সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো হিসেবে চলতেছে, সিরিয়াল সিরিয়াল, হঠাৎ করে দেখলা কি এখানে এসে আবার পেজ তৈরি হয়ে গেছে, এখানে আবার কি হয়ে গেছে? পেজ তৈরি করে ফেলছে। সো এখানে খেয়াল করো তো, এখানে খেয়াল করো, এটা 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সো এটা তো অলরেডি লিনিয়ার ভাবে চলতেছিল, বাট এখানে এসে আবার শাখা প্রশাখা তৈরি করে ফেলছে। সো এই যে দুইটা কম্বিনেশন তৈরি করছে পেজের, এটাকে আমরা বলবো কি? যে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। বুঝছো? এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এই বলবেন ক্লিয়ার হয়েছে? দ্রুত জানাও। ওকে, ক্লিয়ার। এবার আসো আমাদের মেইন পার্ট। এই চ্যাপ্টারের মেইন পার্ট হলো HTML। মেইন পার্ট এই HTML তুমি জানা থাকলে তুমি একটা সৃজনশীল মাস্ট বি কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মাস্ট বি কমন পাবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো HTML মানে কি? HTML মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এমসিকিউর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, অথবা তোমার কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন এই যে HTML একটা প্যারাগ্রাফ টপিকস, এই টপিকসটাকে আবিষ্কার করছে কোন বেটা? এই যে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি কত সালে? 1990 সালে। 1990 সালে HTML আবিষ্কার করে। ওকে, এই দুটো টপিকস কিন্তু তোমার এমসিকিউর জন্য কি খুবই ইম্পর্টেন্ট কাজ করবে। ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো এই HTML এর গুরুত্ব বিষয়সমূহ কি কি? 3টা জিনিস, একটা হলো ট্যাগ, একটা হলো এলিমেন্ট, আর একটা হলো অ্যাট্রিবিউট। যদি তুমি এই 3টা টপিক সম্পর্কে ভালো করে ধারণা পারো, তুমি এই HTML এর বস হয়ে যাবা। HTML কি হয়ে যাবা? HTML এর বস হবা। যদি তোমার এই 3টা টপিক সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে তুমি HTML এর বস হবা। ক্লিয়ার? 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 ওকে, আচ্ছা, তাহলে ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট, চলো আমরা এগুলো সম্পর্কে একটু জানি। ট্যাগ, ট্যাগ মানে কি? দেখো
HTML এ কোড লেখার জন্য এই যে কৌণিক যে চিহ্নটা আছে এটা অথবা এই চিহ্ন এবং এর মাঝে লেখা কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কি সাংকেতিক কথা বা সাংকেতিক, দেখো সাংকেতিক সাংকেতিক শব্দ বা ওয়ার্ড। সো সাংকেতিক শব্দ একত্রে ট্যাগ বলে। সো খেয়াল করো এই যে ট্যাগ, এই যে চিহ্নটা, এই চিহ্ন ব্যবহার করে লেখা হয়। এবার খেয়াল করো এখানে আমরা একটু বলে রাখি একটা ইম্পর্টেন্ট নোট, সেটা হলো যে মনে করো সাপোজ তোমার এখানে অনেকভাবে লেখা থাকতে পারে, কোন একটা লেখাকে মোটা করতেছো, সো মোটা করার জন্য তোমার একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো বোল্ড মানে বি ট্যাগ। সো এখানে খেয়াল করবা যে এরকম একটা দাগ দিলা, এই যে এরকম দিলা, দিয়ে এটা মাঝখানে তো কিছু একটা লিখবা, যেটা কি করতেছো ওইটা লিখবা। ওকে, এই যে এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এটাকে কি বলা হয়? ওপেনিং ট্যাগ। ঠিক আছে, এটাকে বলা হয় কি ওপেনিং ট্যাগ। ওকে 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 ওপেনিং ট্যাগ। আর এই যে সেম লেখাটাই তুমি যা লিখছো এটাকে যদি আমি এরকম একটা দাগ দিয়ে লিখি, এরকম একটা দাগ দিয়ে লিখি, তখন সেটা হয়ে যাবে ক্লোজিং ট্যাগ। তখন এটা হয়ে যাবে কি ক্লোজিং ট্যাগ। এই যে ক্লোজিং ট্যাগ। সো এই যে ট্যাগ, ট্যাগ লেখার নিয়মটা খেয়াল করো, এই যে এটা ওপেনিং ট্যাগ আর এই যে একটা স্ল্যাশ যদি দাও তাহলে সেটা হয়ে যাবে কি ক্লোজিং ট্যাগ। একটা জিনিস মনে রাখবা, এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে মনে করো সাপোজ আমি এটা লিখলাম বি ট্যাগ, যে বোল্ড করার জন্য, এটাকে তাহলে কি লিখবা, এই যে এভাবে বি ট্যাগ ক্লোজ। সো এই দাগটা দেখলে বুঝবা এটা ক্লোজিং ট্যাগ, এই দাগটা দেখলে বুঝবা কি এটা ক্লোজিং ট্যাগ। এখানে বাস্ট বি ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো ট্যাগের প্রকারভেদ কিন্তু ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ ট্যাগের প্রকারভেদ না। এটা হলো ট্যাগের ফেস, এটা হলো ট্যাগের ফেস মানে লেখার নিয়মটা কি, লেখার নিয়মটা কি ট্যাগের, এগুলাকে বলা হয় কি ট্যাগের ফেস। সো আমাদের অনেক স্টুডেন্ট ভুল করে বা অনেক টিচাররাও অনেক সময় ভুল করে ফেলে, মনে করে যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ হলো ট্যাগের দুইটা প্রকারভেদ। এমনটা না কিন্তু, এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ হলো ট্যাগের ফেস বলা হয়, এই দুইটাকে কি বলা হয় ট্যাগের ফেস বলা হয়। বাট ট্যাগ কয় প্রকার? ট্যাগ হলো দুই প্রকার। ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি বা নাল ট্যাগ। এমটি বা নাল ট্যাগ। ওকে ওকে, এই ক্লিয়ার হয়েছে সবার? ওকে ক্লিয়ার। ওকে, তো দেখো কন্টেইনার ট্যাগ বা এমটি বা নাল ট্যাগ এই জিনিসটা আসলে কি ভালো করে খেয়াল করো। যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, তুমি তো অলরেডি জানো ওপেনিং ট্যাগ কিভাবে লেখে, ক্লোজিং ট্যাগ কিভাবে লেখে। সো যেই সকল ট্যাগের মধ্যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুইটাই থাকে সেগুলোকে আমরা বলবো কি ওপেনিং, এই কন্টেইনার ট্যাগ বা দ্বারক ট্যাগ। দ্বারক মানে কি, তুমি দুইটা বস্তুর মাঝখানে একটা বস্তুকে রাখছো, মানে কি এটা তুমি বহন করে রাখছো না, এই যে দুইটা বস্তুর মাঝখানে একটা বস্তুকে রাখছো। তুমি মনে করো এই যে একটা বিটেক, এই যে বিটেক এখানে কিছু একটা লিখছো, লিখে যদি এটা ক্লোজ না করো, দেখো দুইটার মাঝখানে রাখছো, মানে এটা কি বসে আসছে না, এটাকে আবদ্ধ করে রাখছো না, এটা তুমি বহন করে রাখছো না। চলো এইটাকে আমরা বলি কি ধারক ট্যাগ। এই জন্য এটাকে আমরা বলি কি ধারক ট্যাগ, যেখানে ওপেনিং ট্যাগও থাকবে ক্লোজিং ট্যাগও থাকবে। ওকে, এবার আসো এমটি বা নাল ট্যাগ মানে কি বা ফাঁকা ট্যাগ মানে কি। ফাঁকা ট্যাগ বলতে বোঝায় যে সকল শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে, কি থাকে ওপেনিং ট্যাগ থাকে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, মানে এটা ফাঁকা, এটা পড়ে যাবে যে কোনো সময়। যেমন দেখো এখানে কি কি ট্যাগ ব্যবহৃত হয়, যেমন ইমেজ ট্যাগটা ব্যবহৃত হয়। কি ট্যাগ? ইমেজ ট্যাগ। বুঝতে পারছো? সরি, ইমেজ ট্যাগ ব্যবহৃত হয়, ইমেজ ট্যাগটা ব্যবহৃত হয়। ঠিক একইভাবে এখানে কি হয় ভিআর ব্রেক ট্যাগ ব্যবহৃত হয়, এইচআর হরিজন্টাল ট্যাগ ব্যবহৃত হয়। ক্লিয়ার? সো এগুলার কি হয় না ক্লোজিং ট্যাগ হয় না। তোমাদের ইন্টার লেভেলে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে ওকে ওকে, সো খেয়াল করো, খেয়াল করো। ওকে, সো আমরা চলো আরো একটু ডিটেলস শিখি। এলিমেন্ট কি? ওই যে আমরা ট্যাগ বুঝলাম, এরপর 2 নম্বর টপিক কি ছিল? এলিমেন্ট ছিল। 3 নম্বর টপিকটা কি ছিল মনে আছে? কন্টেইনার, এই অ্যাট্রিবিউটেড কি অ্যাট্রিবিউট। এবার আসো এলিমেন্ট মানে কি, যে এইচটিএমএল এ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা কিছু থাকে আর যেটা তোমার ওয়েবসাইটে শো করে বা যেটা তোমার ওয়েব পেজে যা কিছু প্রদর্শিত হয় মানে তো দেখা যায়, তো যেগুলো দেখা যায় তাকে আমাদের কি বলবো এলিমেন্ট বলবো। যেমন আমি যদি এবার একটু ডিটেলসে লিখি, যেমন দেখো খেয়াল করো যে আমি একটা লেখা লিখলাম কি বি, এই যে বোল্ড, এখানে লিখলাম কি যে সাপোজ লিখলাম আলিম 27। সো এটা যদি আমি বি টেক ক্লোজ করে দিই তাহলে দেখা যাইতেছে কি যে এই যে তুমি যেটা লিখছো, যে অংশটা লিখছো ভালো করে খেয়াল করো, একদম ভালো করে খেয়াল করো, এই যে এটাকে কি বলা হয়?
এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এটাকে কি বলা হয়? ওপেনিং ট্যাগ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। সো এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে তুমি কি লিখছো? এই আলিম 27টা লিখছো না? এই আলিম 27টাকে আমরা বলবো কি? এলিমেন্ট। কি লিখবো? এটাকে বলবো আমরা এলিমেন্ট। কারণ কি? তোমার কিন্তু এই বি ট্যাগ এবং বি ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এগুলো তোমার ওয়েবসাইটে শো করে না, কিন্তু আলিম 27টাই কিন্তু তোমার লেখাটা শো করে। কেন? তুমি কিন্তু কখনোই দেখো না, মনে করো সাপোজ যে ওই যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের খেয়াল করো, প্রোফাইলের মধ্যে তোমার নামটা কিন্তু একটু বোল্ড আকারে লেখা, একটু মোটা করে লেখা থাকে, একটু মোটা করে লেখা থাকে। তুমি কিন্তু তখন এটা দেখো না যে ভি ট্যাগ, মনে করো সাপোজ আমি আমারটা যদি লিখি যে মোহাম্মদ, ঠিক আছে, এই যে ফয়সাল শিকদার, ওকে, যেমন আমার ফেসবুক অ্যাকাউন্ট এটা। সো আমি কিন্তু এখানে কখনোই দেখি না যে এখানে সামনে পিছে এরকম ট্যাগ লাগানো আছে, এরকম কি তুমি দেখো? তুমি কিন্তু দেখো না। তুমি কিন্তু কি করো, এই মাঝখানের এই অংশটা মোটা আকারে দেখো। এখন মোটা আকারে লেখার জন্য তোমার এই যে ব্যাগে কিন্তু এই কাজটা করা হয়, বুঝতে পারছো? সো তুমি দেখতেছো কি, এই নামটা দেখতেছো কি আকারে? মোটা আকারে। এখন মোটা তো আর এটা এভাবে লিখে দেয় নাই, এটা লেখার জন্য কি করছে, ব্যাগে এই কাজটা করছে যে দুইটা ট্যাগের মাঝখানে রাখছে। কোন ট্যাগ? বি ট্যাগের মাঝখানে আছে। বি ট্যাগ মানে হলো বোল্ড, আর বোল্ড মানে হলো লেখাকে মোটা করার জন্য ব্যবহৃত হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, যেগুলা একটু মাথার উপর দিয়ে যাবে, এই যে ইমেজ ট্যাগ ইউজ হয় না, ক্লোজিং ট্যাগ কি, এগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে পড়বো। যারা আজকে প্রথম দেখতেছে একটু ক্লাসটা বারবার দেখো, শেষ পর্যন্ত দেখলে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো লেখাকে বোল্ড করার জন্য আমরা যেটা ব্যবহৃত করি সেটা হলো বি ট্যাগ। সো লেখা যেটা, এই যে ট্যাগের মাঝখানে যে অংশটা থাকে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে অংশটা রাখছো, এটাই আমরা মূলত কি করি, ওয়েব পেজে দেখতে পাই, ওয়েব পেজে দেখতে পাই। এখন এই ওয়েব পেজে যেটা দেখতে পাই বা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে অংশটা রাখছো, এই অংশটাকে আমরা কি বলবো? এলিমেন্ট বলবো। এলিমেন্ট বলবো। এই এলিমেন্টের বাংলা শব্দ কি? উপাদান। বাংলা শব্দ কি? উপাদান। মানে এটা হলো উপাদান। ক্লিয়ার? এই ক্লিয়ার বলবেন? ওকে, সো এবার আসো অ্যাট্রিবিউট জিনিসটা কি। অ্যাট্রিবিউট জিনিসটা হলো এইচটিএমএল এ যার সাহায্যে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়, কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। এই জিনিসটা আসলে কি? মনে করো সাপোজ তুমি কোনো একটা ইমেজ নিয়ে আসছো, ওয়েবসাইটে শো করার জন্য কোনো একটা ইমেজ নিয়ে আসছো। এখন ওয়েব পেজে শুধুমাত্র ইমেজের ইনপুটটা দিলেই হবে, নাকি ওইটার একটা সাইজ নির্ধারণ করে দিবা যে হাইট কত হবে, উইডথ কত হবে, বা ওইটার কোনো অ্যাট্রিবিউট থাকলে কি করা যায়? যেমন আমরা অনেক সময় দেখি না, মাউস নিয়ে ওই ছবির উপরে রাখলে কিছু একটা লেখা শো করে। সো এই জিনিসটাই যে হাইট, উইডথ, টাইপটা কেমন হবে, ছবিটার হাইট কেমন হবে, উইডথ কেমন হবে, সো এই জিনিসটা কি, যে একটা এক্সট্রা একটা বৈশিষ্ট্য দিতেছো না, এই বৈশিষ্ট্য নির্ধারণ করাটাকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউট বলবো। বা কোন একটা লেখা লিখছো, বা ওই লেখাটাকে তুমি চাইতেছো কি একটু সাইজটা বড় হবে, সাইজটা বড় হবে, ছোট হবে, কতটুকু হবে, একটা নির্দিষ্ট সাইজ দিতে চাইতেছো, সেই জন্য আমরা কি করতে পারি? এই অ্যাট্রিবিউটটা বসাইতে পারি। সো এখানে একটা জিনিস মনে রাখবা, এই অ্যাট্রিবিউট লেখার জন্য মনে রাখবা কিছু ইম্পর্টেন্ট লাইন, সেটা হলো নোট আকারে রাখো। যে নোট আকারে রাখো সেটা কি, যে এই অ্যাট্রিবিউট গুলা, এই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অলওয়েজ, অলওয়েজ ওপেনিং ট্যাগে ব্যবহৃত হয়, ওপেনিং ট্যাগে ইউজ হয়, ওপেনিং ট্যাগে ইউজ হয়। কোথায় ইউজ হয়? ওপেনিং ট্যাগে ইউজ হয়। আর এই অ্যাট্রিবিউট কিন্তু, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ, দুইটা অংশ। একটা কি? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম, আরেকটা কি? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ভ্যালু। একটা হলো নেম, আরেকটা কি? ভ্যালু। এখন এই অ্যাট্রিবিউট নেমটা কি আর ভ্যালুটা কি? আর ওপেনিং ট্যাগেই যে বসাইতে হয়, এটাও আসলে কি বুঝতেছি না। আচ্ছা চলো লিখি। মনে করো সাপোজ তুমি চাইতেছো একটা লেখা মোটা করবা, ভালো কথা, লেখাটা মোটা করবা, ভালো কথা, কোনো সমস্যা নাই। বাট এখন তুমি চাইতেছো লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবা, ব্যাকগ্রাউন্ডে কি দিবা? একটা কালার দিবা। সো তোমার তো এই যে ওপেনিং ট্যাগ, মনে করো লেখাটা হলো এই যে এটা, বা এই যে আলিম 27, এই লেখাটাকে তুমি কি করবা? মোটাও করবা, কালারও দিবা। সো চলো, এইখানে মোটা করার জন্য তুমি তো জানো বি ট্যাগ ব্যবহৃত হয়, এই যে বি ট্যাগ ক্লোজিং করে দিলাম। সো এবার একটা জিনিস মনে রাখবা, যেহেতু তুমি এখানে একটা কালার দিবা, কালার মানে কি, তুমি একটা এক্সট্রা বৈশিষ্ট্য চাইতেছো না, সো এই বৈশিষ্ট্যের জন্য তুমি একটা ট্যাগ ইউজ করবা, সেটাকে আমরা বলবো কি? অ্যাট্রিবিউট। সেটা হলো ভিজি কালার।
সেই বিজি কালারটা আসলে কি, এই যে বিজি কালারটা আসলে কি, বিজি কালারটা বলতে বোঝায় যে তোমার ওপেনিং ট্যাগের যে অংশটা থাকবে সেটার মধ্যে যে এটা বসাইছে যে বি, বি দ্বারা বোঝাচ্ছে কি বোল্ড। বিজি কালার বলতে বোঝাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বেসিক মানে কি ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি কি করতেছো, মনে করো সাপোজ তুমি বলে দিলা যে এটা হলো রেড কালার চাইতেছো, তুমি কি চাইতেছো রেড কালার চাইতেছো। সো এইটাকে তুমি কি কি চাইতেছো মোটাও করবা, আবার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবা সেটা হলো রেড কালার মানে লাল কালার বানাবা। সো এই যে তুমি যে একটা এক্সট্রা বৈশিষ্ট্য দিতেছো, এক্সট্রা বৈশিষ্ট্য চাইতেছো, এই বৈশিষ্ট্য দেওয়াটাকে আমরা বলবো কি অ্যাট্রিবিউট। সো এখানে অ্যাট্রিবিউটটাকে দেখো, এখানে অ্যাট্রিবিউটটা কিন্তু এই অংশটা, এখানে অ্যাট্রিবিউটটা কোন অংশটা খেয়াল করো, এই যে একটু খেয়াল করো, এই যে এটা হলো অ্যাট্রিবিউটের অংশ, এটা কিন্তু অ্যাট্রিবিউটের অংশ, এই যে অ্যাট্রিবিউট, এটা হলো অ্যাট্রিবিউট। আর এটা তো আমরা জানি ক্লোজিং ট্যাগ, এটা হলো ওপেনিং ট্যাগ। তাহলে দেখো অ্যাট্রিবিউটটা বসে কোথায়, ওপেনিং ট্যাগের সাথে। অ্যাট্রিবিউট বসে কোথায়, অ্যাট্রিবিউটটা বসে কোথায় ওপেনিং ট্যাগের সাথে। অ্যাট্রিবিউটের দুইটা অংশ, একটা হলো অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু। এই জিনিসটা কোথায়, এই যে তুমি বিজি কালার যেটা লিখছো, এই যে বিজি কালার, এই যে বিজি কালার, এটা হলো অ্যাট্রিবিউট নেম। আর এই যে রেড, রেড কালার করছো, এটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। বুঝি নাই, এই বুঝতে পারছো? এবার চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দেখি চলো। মনে করো সাপোজ এই যে একটা এক্সাম্পল দেখাই, মনে করো সাপোজ চলো, এই যে এক্সাম্পলটা হলো, মনে করো সাপোজ আমি চাইতেছি কি একটা লেখাকে কি করব প্যারাগ্রাফ আকারে লিখবো। প্যারাগ্রাফ আকারে লেখার জন্য ট্যাগটা হলো পি ট্যাগ। এই যে কোনটা কি আকারে লেখার জন্য কিভাবে কি ট্যাগ ব্যবহৃত হবে একটু পরে আমরা দেখাবো। সো আপাতত মনে রাখো পি ট্যাগ মানে হলো প্যারাগ্রাফ আকারে লেখা। সো পি ট্যাগ একটা প্যারাগ্রাফ আকারে লিখবা, কি লিখবা, লিখবা মাই নেম ইজ মোহাম্মদ, মোহাম্মদ ফয়সাল। ওকে, সো এই লেখাটাকে এই যে প্যারাগ্রাফ আকারে লিখলাম। লেখার পরে আমি চাইতেছি কি এই লেখাটা তো একটা নির্দিষ্ট সাইজে আসবে, একটা নির্দিষ্ট শেপে আসবে, বাট আমি চাইতেছি স্পেশাল ভাবে এই লেখাটাকে একটু চেঞ্জ করতে, এটা লেখার জন্য একটা স্পেশাল কালার নিয়ে আসতে, বা এই লেখাটার স্পেশাল ভাবে একটা নির্দিষ্ট সাইজ নিয়ে আসতে। সো সাইজের জন্য আমি কি করতে পারি, এখানে একটা সাইজ মানে এক্সট্রা কিছু চাইতেছি, যে সাইজ, সাইজ মনে করো আমি দিয়ে দিলাম, সাইজ কত দিলাম 20 দিলাম। সো এখানে খেয়াল করো এই যে 20 যেটা দিছো, এই যে 20 খেয়াল করো, এখানে আমি খুব ভালোভাবে দেখাই দিব। দেখো এখান থেকে আমরা অলরেডি জানি যে এই পিটা কি একটা ওপেনিং ট্যাগ, ওকে, এই পিটা কি এটা একটা ক্লোজিং ট্যাগ। তাহলে এইখানে যেটা লিখছো সেটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয়। অ্যাট্রিবিউটের কয়টা অংশ, দুইটা অংশ, একটা হলো অ্যাট্রিবিউট নেম, একটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। সো খেয়াল করো এই যে অংশটা, এই যে সাইজ, এই লেখাটাকে আমরা বলবো কি অ্যাট্রিবিউট নেম, এই লেখাটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম। ওকে, আর এই যে 20 লিখছো না, এটাকে আমরা বলবো কি অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু। ক্লিয়ার? এই অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু এটা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা স্যার এগুলা কি কোনো সফটওয়্যার তৈরি করতে ব্যবহার করা হয়? হ্যাঁ আমি বলি, একটা ওয়েব পেজ তৈরি করতে, তুমি তো দেখো ইন্টারফেস, কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ব্যাক এন্ডে অনেক কোডিং করে তারপর বানানো হয়। সো তখন এই কোডিং এর জন্য আমাদের এই ট্যাগগুলো ব্যবহৃত হয়, যেটা আমরা কিন্তু ওয়েবসাইটে দেখি না। আমরা যেটা দেখি সেটা কি এলিমেন্ট হিসেবে থাকে, এই যে একটু আগে দেখলাম এলিমেন্ট হিসেবে থাকে, আমাদের একটা লেখা মোটা করা থাকে, কিন্তু এই মোটা করাটা কি এমনি এমনি মোটা হয়ে যায়? ওটার পিছনে তো কেউ কাজ করছে, ওই কাজটা করে কে, একটা ট্যাগ কাজ করে, ওই ট্যাগটা কিন্তু আমরা দেখি না, বাট আমাদের ওই এলিমেন্টটা আমরা কিন্তু কি করে ওয়েবসাইটে শো করে, ওই জন্য আমরা ওইটা দেখতে পাই। বুঝতে পারছো? ওকে, সো খেয়াল করি একটু, এই যে এটা ক্লিয়ার হয়েছে। সো আমাদের মেইন টার্গেট ছিল এখান থেকে যে অ্যাট্রিবিউট নেমটা এবং অ্যাট্রিবিউট ভ্যালুটা তুমি কি বুঝতে পারছো। লেখার নিয়মটা খেয়াল করো, লেখার নিয়মটা কি, যে তোমার ইকুয়াল দিতে, অ্যাট্রিবিউট নেমের পরে একটা ইকুয়াল দিতে হবে, ইকুয়ালের পরে তুমি উপরে হাইফেন কমা দিয়ে তারপরে মাঝখানে ভ্যালুটা লিখতে হবে। লেখার নিয়মটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস করা যাবে না। লেখার নিয়মটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস করাই যাবে না। ক্লিয়ার সবাই? ওকে, সো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এবার আসো, কাজের ভিন্নতা অনুসারে বিভিন্ন প্রকার ট্যাগ সমূহ ভালো করে মনে রাখো। এগুলা কিন্তু প্রকারভেদ না, এগুলা কিন্তু ট্যাগের প্রকারভেদ না, এগুলা, এটা ভুল করে অনেকে, এগুলো ট্যাগের, ট্যাগের প্রকারভেদ, প্রকারভেদ নয়। ঠিক আছে, সাবধান,
এটা কিন্তু সাবধান, এটা কিন্তু ট্যাগের প্রকারভেদ। অনেকে মনে করবে যে ভাই 7টা আছে, তাহলে এই 7টা মনে হয় ট্যাগের প্রকারভেদ। না, এটা কিন্তু ট্যাগের প্রকারভেদ না। ঠিক আছে, বেসিক ট্যাগ মানে কি? দেখো বেসিক ট্যাগ কোথায় ব্যবহৃত হয়? বেসিক ট্যাগ ব্যবহৃত হয় হলো যে ওয়েব পেজ, দেখো ওয়েব পেজের কাঠামোতে, ওয়েব পেজের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। টেক্সট ফরম্যাটিং ট্যাগ মানে কি? টেক্সট ফরম্যাটিং ট্যাগ দিয়ে আমরা মূলত টেক্সটের কাজগুলো করি। যে একটা টেক্সট কি আকারে থাকবে, মোটা হবে নাকি বোল্ড হবে নাকি প্যারাগ্রাফ আকারে হবে, কি আকার হবে, আন্ডারলাইন থাকবে কিনা, সেগুলা। হেডিং ট্যাগ মানে কি? হেডিং অংশ নিয়ে কাজ করে। এটা কোথায় অংশ কাজ করে? হেডিং অংশে কাজ করে, হেডিং অংশ নিয়ে কাজ করে। লিস্ট মানে কি? তালিকা পদ্ধতি, তালিকা নিয়ে কাজ করে, তালিকা নিয়ে কাজ করবে। এই ইমেজ ট্যাগ মানে কি? ছবি নিয়ে কাজ করবে। কি নিয়ে কাজ করবে? ছবি। হাইপার লিঙ্ক মানে কি? যেমন ইন্টারনেট সংযুক্ত যে কোনো সংযোগ, মানে আমরা লিঙ্ক ব্যবহার করি না, লিঙ্ক, এই লিঙ্কগুলোকে সংযোগ করবে, এই সংযোগগুলোকে মূলত এই হাইপার লিঙ্ককে আমরা কি করি? সংযোগের কাজে ব্যবহৃত করি। সো এই টেবিল মানে কি? ছক, এই ছকের কাজে ব্যবহৃত করি। বুঝতে পারছি কোন ট্যাগ কোথায় ব্যবহৃত হয়? এবার আসলে আমরা একটু বেসিক আলোচনা করি প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে। বেসিক ট্যাগ হয় কয়টা ট্যাগ? 4টা ট্যাগ। কি কি আমরা একটু দেখি ব্যবহৃত হয়। আর হেড মানে কি? হেড অংশ যদি কাজ করে, হেড অংশের জন্য কাজ করে, হেডিং এর অংশে কাজ করে। সো এই অংশে কাজ করে। বডি অংশ মানে কি? দেখো আমি যদি একটু বসে, হেড ট্যাগের মাঝে বসে, মানে কোথায় বসবে? এই যে হেড ট্যাগ এবং হেড ট্যাগ ক্লোজিং, এটার মাঝখানে কি বসবে? এই টাইটেল ট্যাগটা বসবে। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই, একটু প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি মনে করো একটা ওয়েবসাইটে যাই, এই যে একটা পেজ, ইন্টারনেটে গেলাম, এখানে মনে করো আমি আত্মাদিস অনলাইন মাদ্রাসার পেজটাতে ঢুকি। মনে করছো আত্মাদিস অনলাইন মাদ্রাসা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে কি আসবে? ওকে, সার্চ দেওয়ার পরে কি আসবে দেখো। ওকে, এই যে খেয়াল করো, এইখানে এই যে একটা আমরা ওয়েবসাইটে চলে আসছি, ওকে, কি হলো? ভিডিও অফ হয়ে গেছে মানে কি? দেখা যাইতেছে না তোমাদের? এই ক্লিয়ার না পোলাপিন? দেখা যায় না? ওকে, সো খেয়াল করো, এই যে আমি একটা ওয়েবসাইটে চলে আসছি আত্মাদিসের, এইখানে খেয়াল করো, এই যে এইখানে এই যে ঘুরতেছে, দেখছো আত্মাদিস অনলাইন মাদ্রাসা লেখা না? এই অংশটাকে, এই যে যেটা লিখতেছে, এটা কোথায় লেখা থাকে? এটা টাইটেলে লেখা থাকে। টাইটেলে যে অংশটা লিখবা ওইটা এখানে লেখা শো করবে, টাইটেলে যে অংশটা লিখবা ওইটা এই অংশে শো করবে, এই অংশে শো করবে। সো এখানে খেয়াল করো। আর এই যে পুরো অংশটা দেখতেছো, এটা হলো বডি। ওয়েব পেজে যা দেখতেছো এটা কি? পুরোটা বডি অংশ। বাট এইখানে যেটা দেখতেছো এটা কি? আমাদের টাইটেল অংশ। কি অংশ? টাইটেল অংশ। ক্লিয়ার? দেখা যাইতেছে?